আজকে আপনারা শুনবেন শিশির কুমার মজুমদারের লেখা ফ্রান্সিসের অভিশাপ। বাংলা শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন শিশির কুমার মজুমদার। জন্ম 1923 সালের 1 অক্টোবর। এহেন কোনো পুরস্কার নেই যা উনি পাননি। তিনি আজীবন শিশু সাহিত্যের সেবা করে গেছেন। সন্দেশ পত্রিকাতেই ওনার আবির্ভাব এবং অধিকাংশ লেখাই লিখেছেন সন্দেশ পত্রিকারই জন্য। সরকারের প্রতিষ্ঠান থেকে অবসর নেওয়ার পর তিনি নিউস্ক্রিপ্ট এবং দেব সাহিত্য কুঠিরে কাজ করেছেন বেশ কিছুদিন। ওনার বিখ্যাত রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চন্দ্র সরোবরের প্রজেক্ট, ধর পাহাড়ের লুপ, খুঁজে ফেরা, অগ্নিযুগের সৈনিক, তুফান দরিয়ার পরাণ মাছি, উত্তর গ্রাম চরিত প্রভৃতি। 1993 সালে আমাদের সবাইকে ছেড়ে উনি পরলোক গমন করেন। আজকে গল্প পাঠে অঙ্কনশ্রী হালদার, পরমেশবাবু উপম সর্দার, রতনবাবু এবং মালিক অনিরুদ্ধ শিকারী, বুধন সৌরভ নস্কর, মতি এবং হলধর অসিত নস্কর, ডাক্তারবাবু হীরকজ্যোতি সরকার, ডরোথি সেবাস্টিন, নীলাঞ্জনা দাস, রে জনসন এবং জন সেবাস্টিন অঙ্কনশ্রী হালদার, পাবলিসিটি ডিজাইনিং মিতা ডাকো এবং টিম গপ্পোলেন, সাউন্ড ডিজাইনিং অঙ্কনশ্রী হালদার, সমগ্র পর্ব পরিচালনায় আমি অঙ্কনশ্রী হালদার। শুরু হচ্ছে আজকের গল্প শিশির কুমার মজুমদারের লেখা ফ্রান্সিসের অভিশাপ। বোসোস কিউরিও শপের মালিক পরমেশবাবু প্রমাণ সাইজের আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। বাঁধাতা আমলের জিনিস এটা। একটা স্ট্যান্ডের ওপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছে করলে আয়নাটাকে সামনে পিছনে হেলানো যায়, এপাশে ওপাশেও বাঁকানো যায়। এটা যে কোনো সাহেব শুভর বাড়ির জিনিস তাতে সন্দেহ নেই। পুরো পোশাক পরে বের হবার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিত। অকশন মার্টের কেরানি রামরতন বাবুকে আড়ালে ডেকে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, ওহে, এই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ? কত এ ছাড়বে বলো তো? রামরতন বাবু একটু থমকে গেলেন, বললেন, বোসবাবু, ও আয়নাটা আপনি কিনবেন না। আপনি আমাদের পুরনো খদ্দের, আপনাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। ওটা জন সিবেস্টিনের বাড়ির জিনিস। অবাক পরমেশ্বর বাবু বললেন, আরে তাতে কি, সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবো আরও কত। জন সিবেস্টিনের জিনিস হলে তো আরও ভালো। ও তাহলে আসল বেলজিয়াম গ্লাসের আয়না, 100-150 বছর পুরনো হবে। তা হয়তো হবে, বললেন রামরতন বাবু। সঠিক হিসাব বলতে পারবো না, তবে যা শুনেছি ওই জন সিবেস্টান লোকটা তেমন ভালো লোক ছিল না। সামান্য টাকার জন্য ও বহু লোকের সর্বনাশ করেছিল। পয়সা কামিও ছিল অনেক, কিন্তু সেই পাপের পয়সা সে নাকি বেশি দিন ভোগ করতে পারিনি। এ কথা শুনে পরমেশ্বর বাবু হাসলেন, বললেন, আরে তাতে কি, লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তা বলে তো তার আয়নায় তার পাপের ছায়া পড়েনি যে থেকে তা ফুটে উঠবে। ও আয়না আমি কিনবো, অমন একটা গল্পের নায়কের আয়না। দাও বুঝে বেচতে পারলে অনেক লাভ করতে পারবো। নিলামে ওটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না। নিয়ে নিলেন পরমেশবাবু। চেক লিখে দিয়ে রামরতন বাবুকে বললেন, ওহে, ওটা এখন আমারই। রামঠালাওয়ালাকে দিয়ে কালই ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ, ভালো কথা, তুমি যেন তখন কী সব আরও বলতে গিয়ে বললে না মনে হলো। এখন বলো তো, কী রহস্য ঘিরে আছে ওই আয়নাটাকে? রামরতন বাবু বেশ ভয়ের সঙ্গেই বললেন, কাজটা না আপনি ভালো করলেন না। শুনেছি ওই আয়নাটা নাকি ভয়ের। কেন তা অবশ্য জানি না। যে বাড়ি থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির এক বুড়ো বলেছিল ওটা নাকি গত 150 বছর ঘরের এক কোণে ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল। কারণ বাড়ির সবাই জানে ওটার মধ্যে কি এক ভয়ঙ্কর জাদু আছে যা কোনো মানুষের ভালো করে না। পরমেশবাবু বেজায় খুশি হয়ে বললেন, ওহে, এই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে। যা খরচা লাগে তা আমি দেব। জানো তো, যা কিছু আমি কিনি তা আবার বিক্রি করবো বলেই কিনি।
আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে। অমন একটা আয়নার সঙ্গে জন সেবাস্টিয়ানের নাম আর তার একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারবো। হ্যাঁ, ভালো কথা, এই জন সেবাস্টিয়ান লোকটাই বা কে ছিল? থাকতো কোথায় সে? মাথা চুলকে রামরতনবাবু বললেন, সে তো কুখ্যাত জলদস্যু ছিল। আর গঙ্গায় তার দৌড়াতে একসময় নৌকা চলাচল নাকি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, এই অবশ্য আমার শোনা কথা। আয়নাটা পরমেশবাবু তার বাছাই ঘরে রাখলেন। রামরতনবাবু তার কথা রেখেছেন। আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও কোম্পানির কাগজে টাইপ করে পাঠিয়ে দিয়েছেন। এখন কলকবজাগুলোতে তেল দিয়ে নরম করতে হবে, কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে, তারপর কাঁচ সাফ করে ওটাকে বিক্রির ঘরের একবারে মাঝখানে বসিয়ে দেবেন উনি। 5 গুণ নয়, হয়তো 20 গুণও দাম পেতে পারেন যদি তেমন কোনো খদ্দের এসে পড়ে। বুধনকে ডেকে বললেন, ওরে, সাবান জল গুলে আগে কাঁচটা ভালো করে সাফ করে ফেল, তারপর আলী মিস্ত্রিকে খবর দে আজ রাতের মধ্যেই ওটাকে ফের বার্নিশ করে দিয়ে যাক। কাল ছুটির দিন আছে, শোরুমের ভালো একটা জায়গায় রাখলে কালই বিক্রি হয়ে যাবে। সারা দিন নিলামে ধকল গেছে, তাই ক্লান্ত ছিলেন পরমেশবাবু। ওই একটা আয়না তো নয়, আরও যেসব মূর্তি, পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলো জায়গা মতো সাজাতে লাগলেন। জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখার ওপরেও বিক্রির অনেকটা নির্ভর করে। মনে মনে তাই আয়নাটাকে কোথায় রাখবেন সে কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ও ঘরে বুধনের চিৎকার ভেসে এলো। যেমন আচমকা সে চিৎকার, তেমনি হঠাৎ সে আবার থেমেও গেল, সে মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তারপর হঠাৎ বিকট একটা আ চিৎকারের সঙ্গে কিছু একটা পড়ার শব্দ। চোর চোর শব্দে অবাকই হয়েছিলেন পরমেশবাবু। চারিদিক বন্ধ বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে? কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা, তাতে প্রায় ছুটে উনিই বাছাই ঘরে পৌঁছলেন। কাজের লোক হলধরও ছুটে এসে হাজির হলো, তার চোখে মুখে বেশ আতঙ্ক মাখানো। বাবুকে দেখে সে বলল, কি হলো বাবু? বুধন যেন চেঁচালো। হ্যাঁ হ্যাঁ, চেঁচালো তো। পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টেছে, সাবান গলা জলের মাঝখানে মেঝেতে পড়ে বুধন বেহুশ হয়ে গুঁগু করছে। চারিদিক যেমন বন্ধ ছিল তেমনই আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা, কিন্তু বুধনের হলো কি? কি দেখে ও এমন অজ্ঞান হয়ে গেল? ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে পাখার নিচে বেঞ্চে শুইয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা জলের ঝাপটা দিলেন চোখে মুখে। ফোন করে দিলেন ডাক্তার বিশিকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পেয়ে বুধন ফ্যাল ফ্যাল করে চেয়েই রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে বুধন? কোনো কথা বলল না বুধন। তেমনভাবেই এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে অবাক পরমেশবাবু বললেন, চোর এখানে আসবে কোথা থেকে রে? ওই আয়নাটা এদিক ওদিক ঘোরে, সামনে পেছনেও হেলে। কাঁচ সাফ করতে করতে তুই অন্য মনুষ্যের মতো হঠাৎ তোর নিজের ছায়া দেখেই চোর ভেবে অমন চেঁচিয়ে উঠেছিলি। আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতেই চোরটাকে, মানে তোর ছায়াকে, আর তুই দেখতে পাসনি, তাই ভয়ে। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। বোধন ফুঁপিয়ে কেঁদে উঠল, কান্না ভরা গলায় বলল, বাবু বাবু, ওই শিশা ভালো না বাবু, ওটা বাইরে ফেলে দিন বাবু, ওটা বাইরে ফেলে দিন। ওই শিশা ভালো না বাবু, ওই শিশা ভালো না বাবু। থমকে গেলেন পরমেশবাবু। এ কথার মানে? তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন, আয়নার কথা তোকে আর ভাবতে হবে না, ওটা আমি নিজেই সাফ করব। যা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। হলধর, একে নিয়ে যাও, ডাক্তারবাবু আসছেন দেখতে। যা দাওয়াই লাগে তা আমিই দেবো। যা যা, এখন শুয়ে পড় গিয়ে। হলধর বুধনকে তুলে নিয়ে গেল। ওরা চলে যেতেই হাঁক দিয়ে পরমেশবাবু নতুন কাজের লোক মতিকে ডাকলেন। আয়নাটা তাকেই সাফ করতে বলবেন ভাবলেন। সবার আগে ঘরটাও সাফ করতে হবে। মতি বুধন আর হলধরের আত্মীয়, ওরাই ওকে কাজে এনেছে।
কিউরিও শপের কাজ খুব বিশ্বাসী চেনা জানা লোক না হলে এটা ওটা সেটা প্রায় চুরি হয়ে যায়, আর চুরি মানেই তো লোকসান। এই শপে শেষ চুরির ব্যাপারটা অবশ্য পরমেশবাবুকে বেশ ভাবিয়েছিল। একটা 100 বছরের পুরনো সোনার মোহর, দাম নেহাত কম নয়, তালা লাগানো শোকেস থেকে সেটা একদিন বেমালুম উধাও হয়ে গেল। যা এমনিভাবে যায় তার আর হদিশ পাওয়া যায় না। সেই থেকেই বুধনের মনে বোধহয় চোরের আতঙ্ক ঢুকেছিল, তার ফলে আয়নায় নিজের ছায়া দেখিয়ে এমন কাণ্ড বাঁধিয়েছে। মতি আসতেই পরমেশবাবু ওকে কি কি কাজ করতে হবে সব বলে দিলেন। নিজেও হল ঘরে গেলেন জিনিসগুলো ফের সাজাতে। তাড়াতাড়ি কাজ সেরে ডাক্তার বিশির জন্য অপেক্ষা করতে হবে ওকে। ডাক্তার বিশি আবার বেজায় গপ্পবাজ। আজ তো আবার রোগীর সঙ্গে এমন ঘটনার যোগ দেখে বিরাট গপ্পের খোরাক পেয়ে যাবেন। আয়নাটাও না আবার দেখতে চেয়ে বসেন। হেঁকে মতিকে তাড়াতাড়ি কাজ সারতে বললেন পরমেশবাবু। ওর হাঁক শেষ হতেই হুড়মুড় করে মতি এসে হাজির ওর সামনে। ও হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, অশিসা জাদু সীসা, অশিসা আমি সাফ করতে পারবো না। মেজের জল মুছে দিয়েছি, আমি যাচ্ছি। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবু, ওই সীসার ভেতরে ছায়া নড়ে। এই কথা শুনে হেসে ফেললেন পরমেশবাবু। যা ভেবেছেন ঠিক তাই। আয়নাটার অদ্ভুত নাড়াচাড়ায় ছায়া নড়ছে দেখে দুই বীর পুরুষ কাত। ভালোই জিনিস কিনেছেন উনি, বললেন। ঘরের মেজে ঠিকমতো সাফ করেছিস তো? সাবান জলের বালতিটা রেখে দিয়ে যা, বাকি কাজটা আমিই করে নেব। বালতিটা ফেলেই যেন পালিয়ে বাঁচল মতি। ঘর থেকে বের হতে গিয়ে ফিরে দাঁড়িয়ে কি যেন বলতে চাইল, কিন্তু না বলে বোকার মতো মুখ করে চলে গেল। হল ঘরের জিনিসগুলো সাজানো শেষ হতেই ডাক্তার বিশির আসার খবর পেলেন উনি। হলধরকে বাকি কাজগুলো দেখতে বলে হাত মুখ ধুয়ে বসার ঘরে হাজির হলেন। ডাক্তার বিশি ওকে দেখেই হই হই করে উঠলেন। আরে দাদা, দারুণ একখানা গল্প শুনলাম আপনার বুধনের কাছে। ও তো হলপ করে বলছে আয়নার মধ্যে অন্য একজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ভালোই আছে এখন, যা ওষুধ দেবার দিয়েছি, রাতে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে। আয়নার মধ্যে ছায়া নড়ে, এ তো অদ্ভুত কথা। তার উপরে সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে আর শান্তি নেই। এই একটা চা দিয়ে জানা। চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়ে আয়নার নাড়াচাড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভেতরে ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে রেখে ডাক্তার বিশি বললেন, আচ্ছা, আপনি বলছেন আপনার আয়নাটা এমনভাবে কলকবজার বল বেয়ারিংয়ের ওপর মাউন্ট করা যে তার ফলে ওটাতে একটা জাইরোস্কোপিক মুভমেন্ট ঘটানো সম্ভব, আর তা ঘটছে বলেই মনে হয় ছায়া নড়ছে। আচ্ছা, ই না হয় বুঝলাম, কিন্তু ওই ওপরের ছায়ার ব্যাপারটা কি ব্যাখ্যা দেবেন? হাসতে চেষ্টা করলেন পরমেশবাবু। বললেন, ওর ব্যাখ্যা একটাই, ভয়ে ভুল দেখা। আয়নায় অন্যের ছায়া নড়বে, এ কি সম্ভব কথা? মাথা নাড়তে থাকলেন ডাক্তার বিশি। বললেন, যে ব্যাখ্যাই দিন দাদা, ও আয়না দেখার মতো জিনিস। চলুন চলুন, ওটা নিজের চোখে দেখব, দেখি আমার বেলায় কার ছায়া নড়ে ওর ভেতরে। হলঘরের দরজার কাছে পৌঁছেছেন ওরা। ঠিক তখনই হলঘর থেকে প্রায় ছুটে বেরিয়ে এলো হলধর। ওর চোখে মুখেও আতঙ্ক। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, সত্যি আয়নায় জাদু আছে। মতি কোথায়? মতি, সে আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। সে বোধহয় বাবু এতক্ষণে পালিয়েছে। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন। হেই, কি আবল তাবল বকছিস? আয়নায় জাদু তো মতি পালাবে কেন? বোকার মতো ফ্যাল ফ্যাল করে চেয়ে থেকে হলধর বলল, তাই তো বাবু, বুঝছি না। আয়নায় স্পষ্ট দেখলাম মতি চুপি চুপি বাবরের সোনার মোহরটা চুরি করলো একা। হ্যাঁ বাবু, স্পষ্ট দেখলাম আয়নায়। কি বলছিস কি তুই? সে মোহর তো চুরি হয়ে গেছে প্রায় আজ থেকে 3 মাস আগে। তার ছায়া আজ তুই দেখবি কি করে? ডাক্তার বিশি হেসে জিজ্ঞেস করলেন,
এই হলধর, গাঁজা ভাং খাও নাকি? বোকার মতো তাকিয়ে রইল হলধর। তারপর কেমন করে যেন বলল, বাবু, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না, স্পষ্ট দেখেছি। মতি কোথায়? তাকে ডাকুন। ওর কথায় আর তেমন কান দিলেন না পরমেশবাবু। বললেন, মতি গেছে বধুনের ওষুধ আনতে, ফিরলে ধরিস তো তাকে। হ্যাঁ, মতি ওষুধ আনতে গেছে? সর্বনাশ বাবু, সে আর ফিরবে না। বলল হলধর। না ফিরলে থানায় যাস। বিরক্তিতে কথাগুলো বলে পরমেশবাবু ডাক্তার পিসিকে ডাকলেন। আসুন আসুন ডাক্তারবাবু, চলুন জিনিসটা একবার দেখাই। খেয়াল করেছেন এরাই এসব দেখেছে, আমি নিজে কিন্তু এসব কখনো দেখিনি, আর দেখবই বা কী করে। ওর নড়াচড়া ব্যাপারটা যে আমি জানি তো কিভাবে ওর মধ্যে ছায়া নাচে। হলধরকে ওখানে বোকার মতো দাঁড় করিয়ে রেখেই ওরা বড় ঘরটায় ঢুকলেন। পরমেশবাবু বললেন, ওটা কিন্তু এ ঘরে নেই ডাক্তারবাবু, ওটা আছে আমার বাছাই ঘরে, ওই পাশটায়। যান একলা দেখুন গিয়ে। দেখুন আপনার বেলায় আবার কার ছায়া নাচতে শুরু করে। হো হো করে হেসে উঠলেন ডাক্তার পিসি। বললেন, আরে মন্দ বলেননি, এমন আয়নায় একাই মুখ দেখা উচিত। আপনি দাঁড়ান, আমি দেখে আসি আমার বেলায় কার ছায়া দেখা যায়। দেখে আসি একবার কার ছায়া দেখা যায়। হ্যাঁ। হাসতে হাসতেই পাশের ঘরে চলে গেলেন ডাক্তার পিসি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ওদিকে আর কোনো সাড়া শব্দ নেই। 5 মিনিট পরে পরমেশবাবু মহা অস্বস্তিতে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তারবাবু? শেষে কি আপনিও আপনার নিজের ছায়ায় নড়াচড়া দেখে ঘাবড়ে গেলেন নাকি? ব্যাপার কি? সারা শব্দ নেই কেন? তবুও কোনো উত্তর পেলেন না পরমেশবাবু। মানে ডাক্তারবাবু তো আর কাজের লোকেদের মতো কুসংস্কারাচ্ছন্ন নন, তবে কেন উনি এমন থমকে রয়েছেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনের সব থেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন বিশি। ওর মুখ চোখ যেন রক্তশূন্য, আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তা নিয়ে দু চোখ বিস্ফারিত করে তাকিয়ে আছেন আয়নার দিকে। কি দেখছেন উনি ওই আয়নাতে? তাড়াতাড়ি পরমেশবাবু ওর পাশে গিয়ে দাঁড়ালেন। স্পষ্ট দেখলেন দুটো ছায়াই ফুটে উঠেছে আয়নাতে, নিজের আর ডাক্তারের। আর কোনো কিছু নেই। তবে ডাক্তার বিশির কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হলো ডাক্তারবাবু? আপনিও আয়নায় অপরের ছায়া নড়তে দেখেছেন নাকি? এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটিতে আর কারোর ছায়া নেই। 2 হাতে মুখ ঢেকে ফেললেন ডাক্তার বিশি। বললেন, আমাকে আমার গাড়িতে তুলে দিন পরমেশবাবু, বাড়ি যাব, বড় অসুস্থ বোধ করছি। কি হলো আপনার? শেষে আপনিও কি ওদের দলে ভিড়লেন নাকি? উত্তরে তেমনি কাঁপা কাঁপা গলায় ডাক্তার বিশি বললেন, বাড়ি যাব আমি। ড্রাইভারকে বলে দিন যেন সোজা আমাকে বাড়িতে দিয়ে আসে। ব্যাপারটা ওখানে শেষ হলো না। মতি ওষুধ নিয়ে ফিরল না। হলধরও আর কিছুতেই ওই আয়নাটা সাফ করতে রাজি হলো না। রাত অনেক হয়েছে দেখে কিউরিও শপের তলা দিয়ে কোলাপসেবল গেট বন্ধ করে দিলেন পরমেশবাবু। এসব করার আগে অন্তত বার ছাড়েক তিনি নিজে গিয়ে ওই আয়নাটার সামনে দাঁড়িয়েছিলেন। নিজের ছায়ায় শুধু নাচতে দেখেছিলেন, তাও যখন তিনি আয়নাটা নিজের হাতে নাড়াচ্ছিলেন তখন। তাছাড়া আর অন্য কোনো ছায়া দেখেননি আয়নাটায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবলেন পরমেশবাবু, সেই আমেরিকানটাকে কালই খবর পাঠাতে হবে। অন্য কেউ দেখবার আগে রে জনসনে দেখো গোটা। এত সব ঘটনা ওটার সঙ্গে জড়িয়ে আছে, তা শুনিয়ে দাও মারা যাবে। বেশ খুশি মনেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। পরদিন বাইরের ঘরে বসে রে জনসনের চিঠিটা টাইপ করছেন। এমন সময় কোনো রকম জানা না দিয়ে এক বৃদ্ধা মিম ঘরে ঢুকে পড়লেন।
অবাক পরমেশ্বরবাবু কিছু বলার আগে বৃদ্ধা ওর সামনের চেয়ার টেনে বসে পড়লেন। আমার নাম ডরোথি সেবাস্টিন। জন সেবাস্টিনের যে আয়নাটা তুমি কিনেছ সে সম্বন্ধে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ওই কুখ্যাত জন সেবাস্টিন আমারই পূর্বপুরুষ। ঈশ্বর তার আত্মার শান্তি দিন। মনে মনে খুশি হলেন পরমেশবাবু। বললেন, ম্যাডাম, আপনি এসেছেন দেখে খুশি হলাম। আচ্ছা, একটা কথা বলি, যাই বলুন না কেন একটু ধীরে সুস্থে বলবেন, কেমন? আমি সঙ্গে সঙ্গে তা টাইপ করে নেব, বিশেষ করে ওই আয়নাটা আর জন সম্বন্ধে। কথার শেষে তাড়াতাড়ি মেশিনের কাগজ বদল করলেন পরমেশবাবু। বৃদ্ধা বললেন, আমি এই বংশের শেষ মানুষ। আমার পর আর কেউই থাকবে না। আমার আর্থিক অবস্থা খারাপ, তাই যে কটা দিন বাঁচব ওই পুরানো জিনিস বিক্রি করেই বাঁচব। সবশেষে বাড়িটা, সে কথা থাক। অকশন হাউসেই জানলাম আয়নাটা তুমি কিনেছ, তাই তোমার কাছে এলাম। পরমেশবাবু বললেন, তা তো বুঝলাম, কিন্তু বুঝলাম না আপনি কেন এসেছেন আমার কাছে। দাম চুকিয়ে ক্যাশ মেমো নিয়েছি, ওই আয়নার আমি এখন মালিক। ফেরত চাইলে পাবে না, কিন্তু তা আগে থেকেই জেনে রাখুন। না না, বললেন বৃদ্ধা, ও আর ফেরত চাই না। ওটা নিয়ে আমি আর কি করব? তবে কি জানো, ওই আয়নাটা ঘিরে বিশ্রী লোককথা চালু আছে। আর তা চালু আছে বলেই আমাদের বংশের মাত্র 2 জন ছাড়া আর কেউ ওই আয়নায় মুখ দেখেনি। 2 জন মুখ দেখেছিল বললেন না? তারা কারা? প্রথম জন সেবাস্টিন নিজে, আর দ্বিতীয় জন আমার ঠাকুরদা। জন সেবাস্টিয়ান আসলে করতেনটা কি? অনেক আজে বাজে কথাই কিন্তু এর মধ্যে আমার কানে এসেছে। জানি না কি শুনেছেন, তবে তিনি আসলে ছিলেন জলদস্যু। ঠিক কথা বললে বলতে হবে জলদস্যুদের জাহাজের একজন সাধারণ নাবিক। বহু যুগ আগে জাহাজ ছেড়ে এদেশের মাটিতে বাসা বাঁধেন, শুরু করেন দাস ব্যবসা। বাংলার দক্ষিণ থেকে ছেলে মেয়েদের ধরে এনে হাত ফুটো করে বেঁধে চালান দিতেন বিদেশে। বাঙালি দাস দাসীর চাহিদা ছিল ইউরোপে। জন এই ব্যবসাতেই কোটিপতি হয়ে যান। তখন নিজেই জাহাজ কেনেন, দাস ব্যবসার সঙ্গে ফের শুরু করে দেন জলদস্যুগিরি। লোকে বলতো তার দয়া মায়া বলতে নাকি কিছুই ছিল না। টাকার জন্য যা খুশি তাই করতেন। শেষে এমন হলো, লোকে তার নাম মুখে আনতেও ভয় পেত। এমন যখন তার অবস্থা, চরের মুখে খবর পেলেন বড় নদীর ধারে এক বিদেশি কুঠি বানিয়ে খুব জাঁকজমক করে বাস করছেন। তার অনেক টাকা। জন সে কুঠিও লুট করার ব্যবস্থা পাকা করলেন। রাতের অন্ধকারে নদীপথে গিয়ে কুঠি ঘিরে ফেললেন। চারদিক কাঁপিয়ে শেষে ঝাঁপিয়ে পড়লেন কুঠি বাড়ির উপর। যারা বাধা দিল একে একে মরল। বাড়ির মালিক নিজে বন্দুক হাতে সব কিছু রক্ষা করতে চেয়েছিলেন, পারলেন না। দরজা ভেঙে বীর দর্পে ঘরে ঢুকলেন জন। তাকে দেখে বাড়ির মালিকের স্ত্রী ছুটে গিয়ে ওই আয়নাটার পিছনে লুকিয়েছিলেন। মালিক হাতের তরোয়াল ফেলে দিয়ে বলেছিলেন, জন জন তুমি আমাকে মেরো না,
দোহাই তোমায়, তুমি এই মেরো না কথা আমায়। কিন্তু জনের কানে যায়নি। হাতের তলোয়ারটা আমূল বসিয়ে দিলেন বিদেশির বুকে। আর্তনাদ করে উঠলেন বিদেশি তুমি ভদ্রলোক। কি করলে? বুকের উপর পা রেখে তলোয়ারটা টেনে বার করতে গেছিলেন জন। তখন এক ঝলক নজর পড়েছিল হতভাগ্যের উপর। থমকে গেছিলেন জন। মাটিতে পড়ে ছটপট করছে ওরই ছোট বোনের স্বামী, যে ইচ্ছে করেই কোনো সম্পর্ক রাখত না জনের সঙ্গে। তা বলে জন তো তাকে হত্যা করতে চাননি। কি করতে কি হয়ে গেল? ছোট বোনের স্বামী ফ্রান্সিস শেষবারের মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে বললেন, জন, আমার সর্বনাশ করে তুমি যদি পরলোক হতে পারো তাহলে তাই হোক, কিন্তু কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছো কোন নরকে তুমি নেমে যাচ্ছ? তাকিয়ে দেখো ওই ওই আয়নাটার দিকে, নিজেকে দেখতে পাবে, ঠিকভাবে দেখতে পাবে। কথার শেষে ফ্রান্সিসের মাথা ঢলে পড়ল। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন। কে ওই আয়নার মধ্যে থেকে ওর দিকে এইভাবে তাকিয়ে আছে? কে ও? জন তার বোনকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, পারেননি। কারণ তিনি কাউকে কিছু না বলেই কোথায় চলে গেছিলেন আর ফেরেননি। আয়নাটা জন তার নিজের ঘরেই রেখেছিলেন। কয়েকদিন পরেই সবাই শুনল রাতের অন্ধকারে জন নিজের ঘরে চেঁচাচ্ছেন, মাঝে মাঝে ভয় আর্তনাদ করছেন, ঘরময় ছুটোছুটি করছেন। শেষে একদিন রাতে ঘরের দরজা খুলে ছুটে বারান্দায় বার হয়ে এসে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, শোন শোন শোন, এই আয়নাটার ভিতর থেকে বেরিয়ে এসে আমাকে তাড়া করছে। কি বিভৎস অতীত! জন বদ্ধ পাগল হয়ে গেছিলেন। বাড়ি ঘর টাকা পয়সা জলদস্যুর নৌকো রইল পড়ে। একদিন জন মারা গেলেন। তারপর থেকে ওই আয়নাটা এ বংশের আর কেউই বহুদিন ব্যবহার করেনি। ওটাকে মোটা কাপড়ে মুড়ে এক পাশে সরিয়ে রাখা হয়েছিল। ওই আয়নাটার সঙ্গে এ বংশের আদি পুরুষজনের এই গল্প আমাদের বংশে বরাবর চালু আছে। শোনা যায় আমার ঠাকুরদা এই বংশের আর্থিক অবস্থা আবার ফিরিয়ে এনেছিলেন। তিনি পুলিশে চাকরি করতেন। তখন দেশে বিপ্লবীদের কাজ আরম্ভ হয়েছে। তারা জীবন পণ করে বিদেশি সরকারকে হটাবার চেষ্টা শুরু করেছেন। ঠাকুরদা তাড়াতাড়ি উন্নতির আশায় ওই সব বিপ্লবীদের পিছু নিলেন। 2-4 জনকে ফাঁসিতেও ঝোলালেন। সরকারে তার খুব নাম ডাক হলো। তিনি আবার নতুন করে ঘর বাড়ি সাজালেন। একদিন আয়নাটার ঢাকনা খুলে আবার ওটাকে নিজের শোয়ার ঘরেই নিয়ে গিয়ে রাখলেন ঠাকুরদা। সবাইকে বললেন কুসংস্কার উনি মানেন না। কিন্তু তিনিও সে রাতে ওই আয়নার মধ্যে কি দেখলেন
কে জানে। তার আর্তনাদ শুনে সবাই ঘরে গিয়ে দেখল তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরলে 2-4 কথাই তিনি বলতে পেরেছিলেন, যার মানে ওই আয়নাটাকে আবার ঢেকে দিতে হবে। এমনভাবে তা করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউই ওটাতে নিজের ছায়া না দেখতে পারে। তার মুখে শেষ কথা ছিল, সোজাগড়ের জঙ্গল, সোজাগড়ের জঙ্গল। সোজাগড়ের জঙ্গলেই তিনি এক বিপ্লবী দলকে কোণঠাসা করেছিলেন বুদ্ধি করে। ভেবেছিলেন তাদের বন্দি করে বিচারে পাঠাবেন, কিন্তু স্থানীয় ইংরেজ সেনাপতি তার কোনো কথা না শুনে গোটা দলটাকে গুলি করে মেরে ফেলেছিল। এ খবর কেউ জানতো না। আমরা শুনেছিলাম ঠাকুরদার এক দুর্বল মুহূর্তে। সেই থেকেই ওই আয়নাটা বাঁধা অবস্থায় পড়েছিল। নিলামওয়ালাদের ডাকাতে তারা বলল, ওসব বুজরুকি তারা মানে না। সব জিনিসের সঙ্গে আয়নাটাও তারা তুলে নিয়ে গেল। একটানা এতক্ষণ কথা বলে বৃদ্ধা থামলেন। পরমেশবাবু টাইপ মেশিন থেকে আঙুল তুলে বললেন, ধন্যবাদ, গল্প আপনি চমৎকারই বলেছেন। আচ্ছা, আয়নায় কে ঠিক কি দেখেছিলেন সে সম্বন্ধে কিছু বলে যাননি? না, বললেন বৃদ্ধা। জন সেবাস্টিন যে সঠিক কি দেখেছিলেন তা আমাদের বংশের কারো ডায়েরিতে পাওয়া যায়নি। তবে ঠাকুরদা মারা যাওয়ার আগে যা বলে গেছিলেন সে কথা ঠাকুরমার ডায়েরিতে পাওয়া যায়। তা তো হুবহু আমি আপনাকে বললাম। আমার মনে হয় আয়নায় তিনি বোধহয় ওই সোজাগড়ের জঙ্গলের ঘটনার দৃশ্যই আবার দেখতে পেয়েছিলেন। আর এর তো একটাই মানে হয়, তার অতীত তাকে তাড়া করেছিল। আবার চুপ করলেন বৃদ্ধা। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা ছিল না। শেষে পরমেশবাবুই জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি আমার কাছে কেন এসেছেন বললেন না তো? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ একটাই, ওই আয়নায় ফ্রান্সিসের অভিশাপ লেগে আছে। তার জন্যই ওতে সবার অতীত পাপ ধরা পড়ে। এই পৃথিবীতে পাপী কে নয় বলুন তো? আমি চাই না অন্য আর কেউ ওই আয়নার জন্য বিপদে পড়ে। ওটা ভেঙে ফেলুন। হাসেন পরমেশবাবু। আরে ম্যাডাম, আমার ব্যবসায় পুরনো জিনিস বেচা কেনা করা। যেসব জিনিসের অমন চমৎকার অতীত তা কিন্তু আমাদের ঘরে অনেক টাকা আনেই। ওটা কিন্তু আমি ভাঙতে পারবো না। তাছাড়া আমি নিজে ওটার সামনে বহুবারই দাঁড়িয়েছি। আমার অতীত কিন্তু আমাকে একবারও তাড়া করেনি। হ্যাঁ, বসুন বসুন, চা খান, তারপর ট্যাক্সি ডেকে দিচ্ছি, বাড়ি যান। মিছি আয়না নিয়ে আর চিন্তা করবেন না। বৃদ্ধা দুঃখই পেলেন। তাতে কিন্তু বিচলিত হলেন না একেবারেই পরমেশবাবু। বৃদ্ধা চলে যেতেই গাড়ি হাঁকিয়ে স্বয়ং রে জনসন হাজির হলেন। একগাল হেসে বললেন, ও বস, তোমার দেওয়া বিষ্ণু আমার ড্রয়িং রুমকে একেবারে 13th সেঞ্চুরিতে নিয়ে গিয়েছে। থ্যাঙ্কস। আর কিছু আছে চমকে দেবার মতো? আয়নাটার কথা বললেন পরমেশবাবু। সমস্ত গল্পই শোনালেন। শেষে বললেন, ওটা অবশ্য ঠিক আর্টের জিনিস হলো না, তবে আমাদের ডাক্তার বিশির ঘটনার পর ওটা নিয়ে আমিও ভাবছি। মনে হলো তোমাকে বলি, তাই আর কি। রে জনসন প্যাকেট থেকে একটা চেক বই বার করে একটা ব্ল্যাঙ্ক চেকে সই করে দিলেন। ড্রাইভারকে ডেকে মালটা তক্ষুনি তুলে নিয়ে যেতে বলে নিজেই গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। তবে সাহেব চলে যাওয়ার আগে চেকে টাকার অঙ্কটা পরমেশবাবু
লিখিয়ে নিয়েছিলেন। অঙ্কটা ওরও আশাতীত। আয়নাটা লরি চেপে চলে গেল। পরমেশবাবু ভাবলেন, বুধনকে জিজ্ঞেস করলে হয় না সে ঠিক কী দেখেছিল আয়নায়? বুধন, হলধর, মতি এরা তো সব নিকট আত্মীয়। হলধর, মতি বা কি দেখেছিল আয়নায়? জিজ্ঞেস করেও আর জিজ্ঞেস করা হলো না। কদিন পরে ইংরেজি কাগজে একটা ছোট্ট খবর নজরে পড়ল ওর। ভিয়েতনাম যুদ্ধের সম্মানিত বীর রে জনসনকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আপন রিভলভারের গুলিতে আত্মহত্যা করেছেন। ঘরে একটা বিশাল আয়নার ভাঙা কাঁচের মাঝে তার মৃতদেহ পড়েছিল। আশেপাশে সবাই বলেছে কদিন থেকে রাতে ওর ঘরে মাঝে মধ্যে চিৎকার শোনা যেত। গতকাল গুলির শব্দ হওয়ায় পাড়ার প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। সবার ধারণা ওর সাময়িক মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। খবর পড়ে পরমেশবাবু চেয়ারে সোজা হয়ে বসলেন। মতি ধরা পড়েছিল অনেক পরে। বাপরে, মোহরটা তো বিক্রিও করতে পারেনি। ওর আত্মীয় হলধর ছুটিতে বাড়িতে গিয়ে ওটা উদ্ধার করে আনে। পরমেশবাবু এখনো ভাবেন, তবে কি ডাক্তার বেশি তার চিকিৎসা বিভ্রাটে মৃত কোনো পেশেন্টকে সেদিন আয়নায় দেখতে পেয়েছিলেন? সত্যি যে কি তার ওর জানা হয়নি, কারণ ডাকলেও ডাক্তার আর ওর বাড়িতে আসেন না আজকাল। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।